র্যাব ইজ আন্ডার স্যাংশন। র্যাব একটা স্যাংশনে, শুধু র্যাবের 7-9 জন লোক না, র্যাব কিন্তু স্যাংশনের নিচে আছে। রাইট। এবং যেটা নিয়ে আমাদের সরকার চেষ্টা করছে যে র্যাবের স্যাংশনটা যাতে উইথড্র প্রাতিষ্ঠানিকভাবে হয়। স্যাংশন আর কি, অ্যাজ এন জি জি ইনস্টিটিউশন। জি জি জি, হ্যাঁ, অ্যাজ প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশন। স্যাংশন। হ্যাঁ, তো তারা সেই ইনস্টিটিউশনের কিছু কিছু, তাও সব না, কয়েকজনের কথা পয়েন্ট আউট করেছে। তো সেখানে কিন্তু তারা জাতিসংঘে আমাদের ট্রুপস নিয়ে কোনো, আমি অন্তত শুনিনি যে কোনো কথা। না, নেই আর ওখানে, ওটা ওরকম নেইও, সমগ্র বাহিনী নিয়ে বলা নেই। দ্বিতীয় জিনিস হলো, আমি অন্য কথায় আসছি, আগে এটা ক্লিয়ার করে নিই। দ্বিতীয় জিনিস হলো, এটা কিন্তু নিয়োগটা করে ইউনাইটেড নেশনস, জি এবং ইউনাইটেড নেশনসের একটা অফিস আছে, যে অফিস এই নিয়োগটা করে। ইউনাইটেড নেশনস থেকে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কাছে কে কাকে দিল না দিল সেটা দেখার বিষয় আমাদের কাছে, আমাদের না, সেরকম কোনো মেকানিজম আমাদের নেই। এটা যে দেশ পাঠায়, যে দেশ পাঠায় সেই দেশের দায়িত্ব যে আমাদের রুলস রেগুলেশন এবং হিউম্যান রাইটস ইত্যাদি বিষয় মেনে চলার। তো এটা, এই প্রসঙ্গ ছিল বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কার, ইভেন যে শ্রীলঙ্কার চিফ যাকে তৈরি করে জি 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 বানিয়েছিলেন, উনি ছিলেন কমান্ডার যখন শ্রীলঙ্কায় সিভিল ওয়ার হয় আপনার তামিলদের বিরুদ্ধে, এবং তাকে যখন আর্মি চিফ করা হলো, ওনার নামটা আমার কাছে লেখা আছে, নাম হয়তো বলার প্রয়োজন নেই, আহ, তিনি এবং তার আন্ডারে যে সমস্ত অফিসার এবং অন্যদেরকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার পিস কিপারদের সাথে, তার উপরেই মানবাধিকারের ভায়োলেশনের প্রচন্ড গুরুতর অপরাধ, গুরুতর আপনার ছিল। তো সেখানেও কিন্তু বেশ কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছিল, এবং এটা নিয়ে অনেক হইচই হয়েছিল ইউনাইটেড নেশনসে। তো ব্যাপারটা যেটা আমি মনে করছি, যেটা ইব্রাহিম সাহেব বললেন, হয়তো আমরা মনে হয় যে একটু বেশি রিয়াক্ট করে ফেলছি, যে এ হবে ওই হবে। ইউনাইটেড নেশনসের আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। ইউনাইটেড নেশনসের পিস কিপিংয়ে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজের কন্ট্রিবিউশন বলতে গেলে নেই। 1948 থেকে যদি আপনি দেখেন, কিছু 48 থেকে ছিল প্রথম প্রথম, জি জি কিন্তু পরবর্তী পর্যায়ে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ভারত, এবং বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে। ভারতের পিস কিপিং যদি আপনি দেখেন, কোরিয়া ওয়ার থেকে শুরু করে তারা এখন পর্যন্ত ইউরোপের, আফ্রিকার বিভিন্ন দেশে নিয়োজিত আছে। এটা কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমাদের এখানকার যে ট্রুপস, তারা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন, একটা প্রফেশনাল আর্মি। বাংলাদেশ বলি, ভারত বলি, নেপাল বলি, তো কাজেই একটা এই আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে 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 ফোর্স আছে তার সংখ্যা কম, এবং ওখানে তারা কেউ স্পেয়ার করতে পারে না এই কাজের জন্য। আর ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো আছেই। কাজেই ইউনাইটেড নেশনসের একটা প্রেফারেন্স হচ্ছে এই অঞ্চলের সেনাবাহিনী যারা একই ধাঁচে শিক্ষিত, প্রশিক্ষিত। তো সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যে ইউনাইটেড নেশনসের তরফ থেকে এই ধরনের কোনো বার্তাও দেওয়া হয়নি। তবে আমি যেটা মনে করি, একজন সচেতন নাগরিক, সিনিয়র সিটিজেন বলুন, আমি শিওর ইব্রাহিম আমার সাথে একমত হবেন, যে আমাদেরকে, আমরা সবসময় খুব রিয়্যাক্ট করি। রিয়্যাক্ট অবশ্যই করা দরকার, কিন্তু একই সাথে কেন এই প্রশ্নগুলো উঠলো সেটাও একটু খতিয়ে দেখা দরকার নিজেদের মধ্যে, কারণ বিফোর মাচ ড্যামেজ ইজ ডান। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মত, যে সামরিক বাহিনী থেকে যাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে, যারা ওখানে চাকরি করেছেন, তারা ছাড়া তো অনেক অফিসার আছে, অনেক বাংলাদেশে অত্যন্ত চৌকস অফিসার আছে। ইব্রাহিম সাহেব, আমি একটু শুনেছি, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি নিয়ে আমিও গর্ব করি। বাংলাদেশ মিলিটারি একাডেমি শুধু নয়, স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, যত তাড়াতাড়ি এগুলো এত ইন্টারন্যাশনালি সেট আপ হয়েছে, এটা অন্য কোনো দেশ করতে অনেক সময় লেগেছে। তো এগুলো কিন্তু কন্ট্রিবিউশন অফ, হয়তো আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে, আমরা যারা এখন অবসরপ্রাপ্ত আছি, যারা এখন চাকরি করছে, তাদের কন্ট্রিবিউশন হয়তো আরও বেশি। তো এই জিনিসগুলো আমরা কিছুটা, আমার মনে হয়, সম্পূর্ণভাবে নেগেট না করে, একেবারে বাতিল না করে, আমার মনে হয় আমাদেরকেও দেখা উচিত যে কেন এটা আসলো। তারপরে তো কথা হলো যে এটা কেন করলো,
আমাদেরকে বাদ দেওয়ার জন্য কিনা আমি মনে করি না।